This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো নিউ টাউনে একটা হোটেলে টাকার পাহাড়ের হদিশ মিলেছে। দুজনকে আটক করা হয়েছে। হোটেলের তল্লাশি বিধাননগর সাইবার ক্রাইম দফতরের। আপনাদের জানিয়ে রাখি, গোপন সূত্রে খবর পেয়ে হানাদার সাইবার ক্রাইম এবং টেকনোসিটি থানার পুলিশ কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ। বাকিটা আমি আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে জানবো। রঞ্জিত, কি করে হদিশ পেল পুলিশ, আর কি জানা যাচ্ছে, কাদের টাকা, কি বৃত্তান্ত, কি চলতো সেখানে? দেখো, নিউ টাউনের একটি হোটেলে থেকে বিপুল পরিমাণে টাকার হদিশ মিলেছে এবং বেশ কিছু কয়েক কোটি টাকা কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। তল্লাশি অভিযান বিধাননগর কমিশনারেটের ডিডি সহ বিধাননগর সাইবার ক্রাইম এবং টেকনোসিটি থানার একাধিক আধিকারিক রয়েছেন এবং তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং বিপুল পরিমাণের টাকা সেখানে মজুত রয়েছে তা উদ্ধার করতেই এই তল্লাশি বলে পুলিশ সূত্র মারফত জানা গেছে। এবং একের পর এক গাড়ি সেখানে এসছেন এবং সেখানে কিন্তু বিপুল অঙ্কের টাকা গুনতে কিন্তু মেশিন নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নথি সংগ্রহ করেছে। এগুলো কারা করতো? যে দুজনকে আটক করা হয়েছে তাদের নাম পরিচয় কি জানা যাচ্ছে? দেখো, দুজন কিন্তু যারা আটক হয়েছে তারা কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা রাজস্থানের বাসিন্দা, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং এই টাকার পেছনে কাদের হাত রয়েছে সেটি কিন্তু রাজনৈতিক যে একটি সূত্র মারফত আমরা জানতে পারছি। সেই বিপুল অঙ্কের যে টাকা রয়েছে সেটা দেবরাজ চক্রবর্তীরও যোগ থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে প্রসন্ন কুমার রায়েরও একটা যোগ থাকার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু রঞ্জিত, এখানে তো ওই বলছি না, রাজস্থানী ভাষা, এদের ভাষা বোঝা যায় না, একটু একটু হিন্দি বলে টান, বাস এইটুকু জানি। আর এখানে মানে গাড়ি কি দেখতে? আর ওই এসআইএস ওই যে গাড়িটা আসে, টাকা নিয়ে যাওয়া গাড়ি, ওটা কি থাকে ট্যাঙ্কে আমরা জানি না, কিন্তু গাড়ি আসে, ও ভিতরে ঢুকে ট্যাঙ্কি নামতে দেখেছি, বাস। ছাদে আমরা তো ডিউটি করি। আপনি আজকে দেখলাম পুলিশ দুপুরবেলা রেড করেছে। তারপরে কথা কানে কানে শুনছি। একবার উনাকে জিজ্ঞেস করলাম তো বললো হ্যাঁ কোনো ঘটনা তো অতি অবশ্য আছে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। শিবপুরকে আইআইটি করতে চায় রাজ্য। কেন্দ্রের কাছে প্রস্তাব জমা পড়েছে। আগামী 2 বছর রাজ্যে নতুন কোনো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রাথমিক সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রের থেকে আইআইএম কলকাতা 500 কোটি টাকা পাবে, সিদ্ধান্ত রাজ্য সরকারের। একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুমন, এখনো পর্যন্ত এই সংক্রান্ত কি কনফার্মেশন মিলেছে? দেখো, প্রথমে তোমাকে বলে দিই, বেসু অর্থাৎ শিবপুরের যে আইআইএসটি বর্তমানে অত্যন্ত প্রাচীন একটা ইনস্টিটিউশন, 170 বছরের পুরনো ইনস্টিটিউশন। সেটাকে যাতে আইআইটিতে রূপান্তর করা যায় তার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে একটি প্রপোজাল পাঠাবে। এর আগে একাধিকবার কথা হয়েছে, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। সেক্ষেত্রে আইআইটিতে যাতে উত্তীর্ণ করা যায় তার জন্য এই পদক্ষেপ করবে শুভেন্দুর নতুন এই শিক্ষা দপ্তর, জগন্নাথ চট্টোপাধ্যায় যার উচ্চশিক্ষামন্ত্রী। পাশাপাশি তুমি যেমনটা বললে, আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেটা জোকায় রয়েছে, সেটি 500 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পায়, মানে কেন্দ্র দেবে। কিন্তু এতদিন পর্যন্ত কেএমসির একটা এনওসি না পাওয়ার জন্য এটা আটকে ছিল, ফলে সেটা দ্রুত চলে আসবে। আর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেগুলো আর নতুন করে রাজ্য সরকার এই মুহূর্তে অনুমোদন দিতে চাইছে না, বরং যেগুলো রয়েছে সেগুলোকে ইন্সপেকশন করে আরো উত্তীর্ণ করতে চাইছে রাজ্য সরকার। ধন্যবাদ সুমন। কোন এক সময় আমাদের যে বেসু অর্থাৎ শিবপুর, সেই শিবপুরের কাছে প্রপোজাল ছিল যে তাকে আইআইটিতে উন্নতি করা। সেই সময় তৎকালীন রাজ্য সরকার সেটা রাজি হয়নি, তার ফলে সেটা আইআইএসটি হয়েছে। তো এখন রাজ্য সরকার চাইছে তারা প্রপোজাল দেবে, প্রপোজাল দিলে পরে কেন্দ্র সরকার অবশ্যই বিবেচনা করবে যে সেটাকেও আইআইটি তরে উন্নতি করা যায় কি যায় না। অন্যদিকে বদলের বাংলায় এবার চালু হওয়ার পথে জাতীয় শিক্ষানীতি। নির্বাচনের মাধ্যমেই এই পরিচালন সমিতি হবে স্কুলগুলোতে, আর অভিভাবকরাই তার মাথায় থাকবেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 মাস আগে এই খবর করেছিল টিভি নাইন বাংলা। শিলমোহর দিলেন খোদ মুখ্যমন্ত্রী। শিক্ষাকে পণ্য হতে দেব না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি স্পষ্টতই জানালেন। শুধু তাই নয়, পালা বদলের পরই নিয়োগ নিয়েও একটা বড় ঘোষণার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ওবিসি মামলায় আটকে আছে নিয়োগ, সুপ্রিম কোর্টের মামলা থেকে রাজ্য বেরিয়ে গেলেই নিয়োগ, এমন আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, রাজনীতি মুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, মেধার ভিত্তিতে নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসিকে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে ৬,০০০-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে ৬,০০০-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, পিএইচ রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। আপনারা জানেন এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা আসল তৃণমূল? সেই উত্তরের ঋতব্রত তৃণমূলের আর্জি মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। সব নথি জমা দেওয়ার জন্য আরও 15 দিন সময় দেওয়া হলো ঋতব্রত শিবিরকে। 25শে জুলাইয়ের মধ্যে সব নথি জমা করতে হবে। ঋতব্রত তৃণমূলকে যে বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে তা জানানো হয়েছে মমতাপন্থী তৃণমূলকেও। গত শুক্রবার ঋতব্রতরা যে নথি জমা দিয়েছেন তা পর্যাপ্ত নয়, বাকি নথি জমা দিতে আরও 15 দিন সময় চেয়েছিল ঋতব্রত শিবির। সেই মতো জাতীয় নির্বাচন কমিশন মঞ্জুর করেছে সেই 15 দিন টাইম। আচ্ছা, আপনারা এটা কালীঘাট ঋতব্রত এইভাবে বলছেন কেন? আমরাই তো তৃণমূল কংগ্রেস, বিধানসভায় আমরা স্বীকৃতি পেয়েছি তৃণমূল কংগ্রেসের। আমরাই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং করলাম। 2025-এ যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এক্সপায়ার করে গেছিল, তারপরে কালীঘাট তৃণমূল কংগ্রেস বলে যারা আপনারা যেই শব্দবদ্ধনটি ব্যবহার করছেন তারা কিন্তু করতে পারেনি। আমরা সব ইসিআই এর নিয়ম মেনে এনসিডাব্লিউ মানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করে তার মধ্যে দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যেইভাবে একটা দল চলা উচিত আইনত সেইভাবেই আমরা দল চালাচ্ছি। এটা তো দেখুন আমি আপনার মুখে শুনছি, অথচ আমরা পার্টি তো আমরা, ইলেকশন কমিশন তো আপনাকে চিঠি দেয়নি, ইলেকশন কমিশন তো আমাদের প্রথমে চিঠি দিয়েছে। ইলেকশন কমিশন আমাদের চিঠি দিয়ে বলেছে যে যেটা ওরা লিখছে সেটা আপনারা পাবেন, যেটা আপনারা লিখছেন সেটা ওরা পাবে। সেইখানে কেউ যদি এক্সটেনশন চায় সেটা তো ইট ক্যানট বি জাস্ট লেফট অন টু, তাহলে আমরা কেন 6 তারিখ ঠিক টাইম মতো গিয়ে ডেটটা দিলাম? ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমরা যে নথিপত্র দিয়েছি সেটা ইলেকশন কমিশন ওদের সাথে শেয়ার করছে, যদি এটাই সত্যি হয়, এবং সেটার ভিত্তিতে তাদের আনসার হচ্ছে নয়তো কিসের জন্য। যখন কেউ নথি কাপে কেউ থেকে লুকিয়ে চুরিয়ে এই হাত করে দিচ্ছে, ও হাতে করে আনছে, তখন তো কমপ্লিট নথি কোথাও পেতে পারছে না। তো ওরা এখন ওয়েট করছে আমরা কি নথি দিয়েছি সেটা ইলেকশন কমিশনের মাধ্যমে পেয়ে তাদের রিপ্লাই করে। টুকে এক হচ্ছে নিজে জানা, এক হচ্ছে টুকে পাস করা। টুকে পাস করার যদি চেষ্টা করছে তারা। 21শে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক ঋতব্রত তৃণমূলের। মঙ্গলবার কলকাতার পুরো এলাকার কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক হয়েছে। তপসিয়ায় দুপুর 3টে নাগাদ বৈঠকে ডাক দেওয়া হয়েছে।
বুধবার সব জেলার সভাপতিকে নিয়েও ভার্চুয়াল বৈঠক করবেন ঋতব্রতরা। আর এই বৈঠকের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই দলীয় স্তরে জানিয়েছেন ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র। 21শে জুলাই সভার জন্য ইতিমধ্যেই জায়গা দেখে এসেছেন ঋতব্রতরা। কলকাতা পুরসভায় এবার ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে। এবার ডাবল সেঞ্চুরি করতে পারে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা। আপনারা জানেন 144, সেই 144টি ওয়ার্ড থেকে সেই সংখ্যা বেড়ে 200টি হবে, এমন শিলমোহর ইতিমধ্যেই দিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে। 27শে জুলাই ওয়ার্ড পুনর্বিন্যাসের রিপোর্ট জমা হতে পারে। 31শে জুলাইয়ের পর খসড়া প্রকাশের সম্ভাবনা রয়েছে। কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ডে রয়েছেন 60 থেকে 80 হাজার ভোটার, আবার কোনো কোনো ওয়ার্ডে 10 থেকে 15 হাজার বাসিন্দা রয়েছেন। এই ধরনের ওয়ার্ডগুলোকেই পুনর্বিন্যাস করা হবে বলে সূত্রের খবর। ফলে ওয়ার্ড সংখ্যা হতে পারে 200। আমাদের বিভিন্ন ওয়ার্ডের যে পপুলেশন আছে ওইটা একটু স্কিউড আছে, কোনো ওয়ার্ডে খুবই কম আছে আর কোনো ওয়ার্ডে অত্যন্ত বেশি আছে, মানে অ্যাজ লো এজ 10,000 প্লাস অ্যান্ড অ্যাজ হাই এজ 84,000। তো এইটাকে স্ট্রিমলাইন করার জন্য একটা এক্সারসাইজ নেওয়া হয়েছে, একটা ডিলিমিটেশন এক্সারসাইজ নেওয়া হয়েছে। 144 ওয়ার্ড থেকে বেড়ে আমরা 200 ওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। এটার জন্য এটাকে স্মুথলি করার জন্য আমরা একটা সেন্ট্রাল মানে কর্পোরেশন হেডকোয়ার্টার লেভেল একটা কমিটি বানিয়েছি এবং একটা বড়ো লেভেল কমিটি বানানো হয়েছে প্রত্যেক বড়োতে। পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর নামে জমা পড়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্তর বয়ান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চার্জশিটে শুধুমাত্র সুজিত বসু নয়, নাম রয়েছে ফিরহাদ হাকিমেরও। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার 6 চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন ফিরহাদ হাকিম। পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে সব কাউন্সিলর একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্ত হয় প্রত্যেক কাউন্সিলর 2 জন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করতে পারবেন। আলাদা ফাইল ছিল নাম সুপারিশের তালিকায় আলাদা করে নাম রয়েছে ফিরহাদ ও সুজিতের, এমনটা ওই চার্জশিটে উল্লেখ। এবং তারও একটা গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে যে ট্রলার ডুবির ঘটনা আপনারা জানেন, সেই ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা, অসুস্থদের 50,000 টাকা অনুদানের কথা ঘোষণা পিএমও দপ্তরের। আমি একটু ডিটেইলে জানবো, আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে ঠিক কি ঘোষণা করা হয়েছে পিএমওর তরফ থেকে? দেখো, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতদের নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এবং আহতদের ক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হবে, এটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গোটা বিষয়টা সামনে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর সচিবালয় এবং একই সঙ্গে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় যেভাবে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সমবেদনা জানিয়েছেন এবং যে সমস্ত মানুষজন এই ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। এবং আমরা শুভজিৎ অতীতেও দেখেছি এই রাজ্যে যখনই এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেছে, মানুষজনের কখনো সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে দাঁড়িয়েছেন। এই ক্ষেত্রেও তার অন্যতা হলো না এবং প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন যে মৃত যারা হয়েছেন তাদের পরিজনের হাতে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকার আর্থিক সহায়তা করা হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। ধন্যবাদ প্রদীপ্ত। এবং যেই ঘটনাটার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ঘোষণা, আপনাদের জানাই বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে 9 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। 9 জন। বাঘের চরের কাছে ট্রলারটি ডুবে যায়, উদ্ধার করে সেটিকে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধার কাজ চালিয়ে ট্রলারের ভিতর থেকে 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। 2রা জুলাই দীঘার শঙ্করপুর থেকে মাছ ধরতে যায় ট্রলারটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে 5ই জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রলারের সঙ্গে যোগাযোগ। মোট 15 জন মৎস্যজীবী ছিলেন তার মধ্যে। এখনও 6 জনের খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধানে সমুদ্র জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বন দপ্তর ও উপকূলরক্ষী বাহিনীও তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজের জন্য তদন্ত চলছে ভিতরে।
এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন কলেজের শতবর্ষ উদযাপন, কাঁথির প্রভাত কুমার কলেজের শতবর্ষের অনুষ্ঠানে চাঁদেরহাট। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ দাস, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী প্রমুখ।